সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমরা আজকে এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি সবার পরিচিত এবং আমাদের প্রত্যেক দিন যে জিনিসটা ছাড়া আমরা চলতে পারি না সেটি হচ্ছে ফোন। আমরা যে কথা বলি আমাদের সেই সেক্টরে কী অবস্থা সেটি জানার চেষ্টা করব এবং এটার সাথে ক্যাপিটাল মার্কেটে এই সেক্টর কেন যুক্ত হচ্ছে না বা কিংবা ভবিষ্যতে হবে কিনা সেটি জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রবি আজিয়াটা লিমিটেডের এমডি এবং সিইও মাহতাবউদ্দিন আহমেদ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানটা মূলত মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট নিয়ে, কিন্তু আজকে আমরা আপনাকে পেয়েছি, আমরা জানার চেষ্টা করতে চাই, আমরা জানতে চাই যে গ্রামীণ ফোনের পরে কেন রবি এখন ক্যাপিটাল মার্কেট আসছে না। আমরা মার্জার হওয়ার পরে রবির গ্রোথ সবচেয়ে বেশি এখন, যদি এই মুহূর্তে আপনি দেখেন, তাহলে রবির এত গ্রোথ থাকার পরও সে ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত হচ্ছে না কেন? দুটি কোশ্চেন এখানে। একটা হচ্ছে যে আপনারা এখান থেকে তো ফান্ড রেজ করতে পারেন, পাশাপাশি যে আপনারা যে মুনাফা করছেন সেটি এই দেশের মানুষের সম্পৃক্ত করতে পারেন, মুনাফার একটি অংশ, তো সেটি আপনারা করছেন না কেন, বা কিংবা আপনাদের চিন্তাভাবনাটা কি? না, একটা রং ইমপ্রেশন আছে আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে। আপনার যে কোম্পানিটার নামটা বললেন, ওরা কিন্তু প্রথম থেকে খুব প্রফিটেবল। আর অন্যান্য যতগুলো কোম্পানি আছে আমাদের দেশে, এই টেলিকম অপারেটর যাদেরকে আমরা বলি, তাদের অবস্থা কিন্তু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস কিন্তু হিউজ। এবং আপনার যদি ব্রড লেভেলে একটা এক্সাম্পল দিই, অলরেডি আপনারা দেখেছেন সিটিসেল হ্যাজ গন ফর ন্যাচারাল ডেথ। তারপর হচ্ছে আমাদের এয়ারটেল মার্জ হয়েছে হিউজ লস দেওয়ার পরে, 4-5 বছর অপারেশনের পরে। এবং আমরা কিন্তু 17 বছরের সার্ভিসে দেওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকমভাবে প্রফিটেবল হতে পারি নাই। শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু কোনো রিটার্ন নাই এই অবস্থাতে। এবং আগামী 2-3 বছরে যে আমরা যে খুব ভালো প্রফিট করব, তারও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন দেখছি না। এবং এটা একটা কতগুলো কারণ আছে। আমি যদি কয়েকটা ফিগার আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি 100 টাকার রেভিনিউ আর্ন করি, তার কিন্তু 47 টাকা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি গভর্নমেন্টের পকেটে বিভিন্নভাবে। আপনি বুঝতে পারছেন, এটা আমরা প্রফিটের কথা বলছি না, আমি আবার ক্লিয়ার করে বলছি। 100 টাকা যদি আমি রেভিনিউ আর্ন করি, তার 47 টাকা আমি যদি গভর্নমেন্টকে দিয়ে দিই, এবং বাকি টাকা এটা হচ্ছে কিন্তু, আর 30 টাকা আমার করতে হয় ইনভেস্টমেন্ট। আমার যদি একটা 100 টাকা গ্রোথ হয়, আমার 30 টাকা দিয়ে করতে হবে ইনভেস্টমেন্টে। এটা করে এরকম হাইটেক বিজনেসে আপনার প্রফিট করবেন কীভাবে? সো এটা কিন্তু স্মল অপারেটরদের পক্ষে, যেরকম আপনার রবির কথা এবং রবির সাইজে যেসব অন্যান্য কোম্পানি আছে, তাদের পক্ষে কিন্তু সার্ভাইভ করা সম্ভব না। সো এখানে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আনা দরকার আমাদের রেগুলেটরের তরফ থেকে। এখানে আপনার আমাদের রেগুলেটর আছেন বিটিআরসি, এমওপিটি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এনবিআর। ওনাদের একটা কিন্তু 360 ডিগ্রি একটা নতুন একটা লুক না দিলে, এই যে আমাদের কোম্পানিগুলো আছে, ওই একটা কোম্পানি ছাড়া ওরা কি ইভেনচুয়ালি সার্ভাইভ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য কিন্তু আমরা স্টক মার্কেটে যে যাবো, স্টক মার্কেটে গিয়ে আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের শেয়ার হোল্ডার যারা ইনভেস্ট করবে, তাদের জন্য রিটার্নটা কনসিস্টেন্ট থাকে। কিন্তু ওই ধরনের একটা সিচুয়েশন না হওয়া পর্যন্ত আসলে স্টক মার্কেটে যাওয়াটা আমরা সেন্সিবল মনে করি না। এটা একটা বড় কারণ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির তরফ থেকে। আরেকটা বড় কারণ আছে, কিন্তু আমরা কিন্তু যখন আমরা কিছুটা ব্রেক ইভেনে গিয়েছিলাম 2013-14 সময়, তখন কিন্তু আমরা একবার চিন্তা করেছিলাম যে আমরা স্টক মার্কেটে আসবো। এবং সেই সময় আমরা একটা অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম ফাইন্যান্স মিনিস্ট্রিকে, তারপর আমাদের বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, যে গ্যাপটা একসময় আপনারা যদি মনে থাকেন, যখন গ্রামীণ ফোন এসেছিল মার্কেটে, তারা কিন্তু 10%-এর একটা গ্যাপ ছিল কর্পোরেট ট্যাক্সে। তারপর আবার ওটার উপর 20% ডিভিডেন্ড 20%-এর উপরে দিলে আবার একটা সাপ্লিমেন্টারি একটা ট্যাক্স বেনিফিট পেত। ওই ধরনের আমরা বললাম যে 5%-এর গ্যাপে এটা যে আমার এডিশনাল কস্ট হবে, এডিশনাল যে কমপ্লায়েন্সি রিকোয়ারমেন্ট আসবে, এটা আমাদের জন্য কোনো ইনসেন্টিভই না। যদি আগের লেভেলে নিয়ে যাওয়া হয় বেনিফিটটা, তাহলে সেক্ষেত্রে আমরা কনসিডার করব স্টক মার্কেটে আসতে। আনফর্চুনেটলি এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি। সো ওই ধরনের যদি কোনো পজিটিভ রেসপন্স হয় এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যদি একটু স্টেবল হয়, আমরা অবশ্যই স্টক মার্কেটে আসবো। এই সেক্টরের অবস্থা যে বললেন, আপনারা 17 বছরেও প্রফিটে যেতে পারেন নাই, তারপরে এখন মার্জ হয়েছে, তো আপনারা 17 বছরে যেতে পারেন নাই কেন? সমস্যাটা কোথায়? কারণ বাংলাদেশের যে পরিমাণে মানুষ, যে পরিমাণে আপনি এখানে মার্কেট পাচ্ছেন এত ছোট দেশে, তারপরও আপনার প্রফিটে যেতে পারেন নাই, সমস্যাটা কোথায়? শুধু এই 47% দিতে হচ্ছে এটাই নাকি? না, এখানে অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে, আমরা যদি ভয়েসের কথা বলি, পৃথিবীর লোয়েস্ট রেট হচ্ছে বাংলাদেশে, নাম্বার 1। নাম্বার 2, ডেটা।
সেকেন্ড লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর যে আমাদের ট্যাক্সের কথা বলি, ইট ইজ অ্যামাং দ্য টপ 5 হাই ট্যাক্সেশনের পার্সপেক্টিভ, টপ 5-এর মধ্যে আমরা। আরপো যেটা হচ্ছে বলে অ্যাভারেজ রেভিনিউ পার সাবস্ক্রাইবার, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য লোয়েস্ট। এখন প্রাইসে লোয়েস্ট, ট্যাক্সে হাই, আপনি কিভাবে প্রফিট করবেন? আমি বুঝাতে পেরেছি? সো এটা ফান্ডামেন্টাল প্রবলেমটা হয়ে গেছে, আমরা প্রাইসিংও আমাদের রেগুলেটেড, ওদিকে আবার ট্যাক্সও হচ্ছে হাই, যার ফলে অপারেটরদের পক্ষে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। না, কিন্তু আপনি ডেটার কথাটা বললেন যে আমাদের মধ্যে একটা ধারণা, মোটা দাগে আমরা বুঝি যে আমাদের দেশে যে 1 GB ডাটা কিনতে আমার যত টাকা পে করতে হচ্ছে, এটা পৃথিবীতে অন্য দেশে এত টাকা করতে হয় না, আমরা তাই জানি। কিন্তু আপনি বলছেন উল্টোটা। এটা মানে ধারণাটা খুবই ভুল। সেদিন আমরা একটা পত্রিকায় দেখলাম, একটা পত্রিকা লিখেছে আমাদের নাকি পার জিবি ডেটা খরচ পড়ে 26 পয়সা, আর আমরা বিক্রি করি নাকি 216 টাকায়। যে রিপোর্টার লিখেছে, মানে আমি খালি এটুকু বলতে পারি, এই ধরনের যদি প্রফিট করতে পারতাম তাহলে এই ধরনের কথাগুলো আপনার সামনে আজকে বলতে হতো না। এটা অ্যাবসলিউটলি ভুল রিপোর্ট যেই এটা লিখেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং এখন আমরা যেটা অ্যাভারেজ আমরা যেটা চার্জ করি, আমি রবিটা বলতে পারবো, জি, পার জিবি অন অ্যাভারেজ ইট ইজ অ্যারাউন্ড 100 টাকা। এবং এটা হচ্ছে মানে যেটা আমি বললাম এবং নরমাল রে এটা সবকিছু অ্যাভারেজ, আমি বলছি অ্যাভারেজ। আমরা যেটা বলি পার এমবি হচ্ছে 10% মতো আপনার বিভিন্ন আমরা যখন অ্যানাউন্স করি, এবং কম্পিটিশনের রেট যে খুব এদিক ওদিক হবে তা না, আপনি অন্যান্যটাও আরও 12 পয়সা থেকে 8 পয়সার মধ্যে প্রত্যেকের রেট। অ্যান্ড দিস ইজ সেকেন্ড লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা হচ্ছে আপনি জিএসএমএতে যান, আইটিউতে যান, বিভিন্ন ওয়েবসাইটে গেলে কিন্তু এটা আপনারা পাবেন। বাট পারসেপশন অফকোর্স কাস্টমার কিন্তু চাইবে আরও কম। আমি মনে করি না কাস্টমার যদি এক্সপেক্ট করে আরও কম, ইটস নাথিং রং, তারা চাইতেই পারে। কিন্তু কথা হচ্ছে রিয়েলিটি হচ্ছে যে প্রাইস আমরা দিচ্ছি সেই প্রাইসে আমরা প্রফিট করতে পারছি না। বাট এখানে একটা বড় কারণ আছে, যেটা আমি আগে বলেছি, আমাদের যে প্রাইসের একটা বড় কম্পোনেন্ট চলে যাচ্ছে কিন্তু সরকারের কাছে, যেটা বললাম 47 ভাগ। ওই 47 ভাগ দিয়ে লোয়েস্ট প্রাইস দিয়ে প্রফিট করা এই ইন্ডাস্ট্রিতে ইজ কোয়াইট টাফ। এবং এটার একটা এক্সাম্পল আপনার, যেটা আমি একটু আগে বলেছি, দুইটা বড় কোম্পানি, একসময় সিটিসেল বিরাট বড় একটা কোম্পানি ছিল, ওরা সার্ভাইভ করতে পারেনি। আরেকটা হচ্ছে এয়ারটেল, ওরাও সার্ভাইভ করতে পারেনি, কিন্তু বলেই কিন্তু আমাদের সাথে মার্চ করেছে। সো এই ধরনের যদি কারেন্ট পলিসি এবং রেগুলেশন যদি একইভাবে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু রবির এবং রবি সমমানের অন্যান্য যেসব কোম্পানি, ওদেরও কিন্তু একই অবস্থা হবে। গভর্নমেন্টের একটা পলিসি হচ্ছে আপনার সিগারেট বা এই তামাক জাতীয় পণ্য থেকে একটা বড় ধরনের রেভিনিউ, এবং এই টেলিকম খাতে। তো আপনারা কি এই সেক্টরের যে অবস্থা আপনি যেটি বললেন সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি এনবিআর এবং ফাইন্যান্স মিনিস্টারের সাথে এটা বসেন নাই কেন? আমরা দেখেছি যে ক্যাপিটাল মার্কেটের ইস্যুতে বা মানি মার্কেটের ইস্যুতে আমরা দেখেছি যখন ফাইন্যান্স মিনিস্টারের সাথে বসা হয়, ওনাকে যখন যে জিনিসটা বোঝানো হয়, আমি যতদূর দেখেছি যে উনি সেই জিনিসটা কাজ করার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে করেছেনও। এরকম এক্সাম্পল আপনি বিসেকের কথা বললেন, তারাও কিন্তু অনেক কিছু আদায় করেছেন, বাংলাদেশ ব্যাংকও অনেক কিছু করেছেন। তো আপনারা এই সেক্টর, এত একটা বড় সেক্টর যেখানে প্রতিনিয়ত প্রতিটা মানুষেরই এই সেক্টরের সাথে সম্পৃক্ত, তো আপনারা কেন বসছেন না, বা বসলেও কি রেজাল্ট কি? আমরা বসছি না এটা তো বলার প্রশ্নই ওঠে না, আমরা রেগুলারই বসছি। বেশ কয়েকবার মিটিং হচ্ছে। আমি বলবো যে আমি নিজে টেক ওভার করার পরেও ফাইন্যান্স মিনিস্টারের সাথে বেশ কয়েকবার মিটিং হচ্ছে, আমরা এনবিআর সাথে বসেছি, সব ধরনের অথরিটির সাথে আমাদের বসা, এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। হয়তোবা 47 ভাগ কিন্তু ডাজেন্ট রিপ্রেজেন্ট আমাদের রিলেশনশিপ ওনাদের সাথে কিন্তু প্রত্যেকের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এবং ওনারা শুনেন। কিন্তু সব কিছু কিন্তু একটা মিনিস্ট্রির পক্ষে সম্ভব না। এটা কিন্তু একটা সবার একটা কিউমুলেটিভ সাপোর্ট দরকার। এখানে আমাদের বিটিআরসি, এনবিআর, এমওপিটি, ফাইন্যান্স মিনিস্ট্রি প্রত্যেকে কিন্তু একসাথে কাজ করতে হবে, না হলে হবে না। এবং ভালো এক্সাম্পল দিই, আমার মানে যেখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার খুব অ্যাক্টিভ রোল প্লে করেছিল, এনবিআর এবং এমওপিটি, এবং এটার রেজাল্টটা আমি বলতে পারি। একসময় আপনার মনে থাকতে পারে যে আমাদের সিম ট্যাক্স ছিল, একসময় 1200 টাকা থেকে 900 টাকা নামলো। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমরা 2011 সালে লবি করলাম আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এবং এনবিআর এবং অন্যান্যদের সাথে। তখন 600 টাকা ছিল, 211। তখন কিন্তু টেলিকমের কন্ট্রিবিউশন টু দ্য টোটাল জিডিপি ছিল 3.2%। আবার লবি করতে থাকলাম, ওই 600 টাকা থেকে উনি কমিয়ে নিয়ে আসলেন 300 টাকা, যেটা হচ্ছে 2013 সালে। তখন কিন্তু টেলিকমের কন্ট্রিবিউশনটা বাড়লো জিডিপিতে 4.3 or something, 4.9।
তারপর কিন্তু আবার আমরা লবি করতে 300 টাকা কিন্তু উনি নিয়ে আসলেন 100 টাকায় 2015 সালে। এই মুহূর্তে আমাদের কন্ট্রিবিউশন টু দ্য টোটাল জিডিপি হচ্ছে 6.2%। সো আপনি দেখতে পাচ্ছেন যখনই কিন্তু উনি একটা অ্যাকশন নিয়েছেন, আমাদের কথা শুনেছেন, তখনই কিন্তু আমাদের কন্ট্রিবিউশন টু দ্য টোটাল জিডিপি কনজিকিউটিভলি এক্সপোনেনশিয়ালি কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু একদিকে যেরকম সিমট্যাক্স কমানো হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে ট্যাক্স বেড়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই, যেটা খুব কম দেশে দেখা যাবে এই ধরনের নিয়ম। আমরা লস করছি, লস করার পরেও কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। আর প্রথমত হচ্ছে 45% ট্যাক্স, হায়েস্ট ট্যাক্স কাকে চার্জ করা হয়? যখন এটা সুপার প্রফিট করবে অথবা দেশের ফ্রেন্ডলি কিছু না এই ধরনের কিছু হলে। বাট আমরা লস করছি, লস করার পরেও কিন্তু আমাদেরকে 0.75% অফ রেভিনিউ ট্যাক্স দিতে হবে। মানে ট্যাক্সের উপর আমরা একটু তো প্রফিট করছি না, তারপর আমাকে কিন্তু ট্যাক্স দিতেই হবে। সো এটা কিন্তু এই ধরনের নিয়ম খুব বেশি দেশে কিন্তু এই ধরনের ডাবল ট্যাক্সেশনের নিয়ম কিন্তু খুব একটা নাই। এটা থেকে আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড লট অফ গুড থিংস হ্যাপেন। আমাদের ফাইন্যান্স মিনিস্টার অনেক ইনিশিয়েটিভ নিয়ে অনেক চেষ্টা করছেন, বাট আমি মনে করি এটা সাফিসিয়েন্ট না। এবং আমরা এক্সপেক্ট করছি, এবং ফাইন্যান্স মিনিস্টার বিভিন্ন ফোরামেও বলেছে যে উনি এবার কর্পোরেট ট্যাক্সটা দেখবেন। এখন এখানে আমার অনুরোধ থাকবে, শুধু কর্পোরেট ট্যাক্সটা দেখলে হবে না, কারণ যেহেতু রবি 2016 সালে প্রফিট করেনি, 2017 সালে প্রফিট করতে পারবে কিনা সন্দেহ কারেন্ট কনটেক্সটে। উনি যদি শুধু কর্পোরেট ট্যাক্সটা কমান, ওদিকে যদি 0.75% অফ রেভিনিউ অ্যাজ এ ট্যাক্স রেখে দেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো এই ধরনের অনেক অ্যানোমালিজ কিন্তু আমাদের ট্যাক্সেশন সিস্টেমে রয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলতে পারি যে আপনি যদি ব্যবহার করছেন, আপনি বলছেন চার্জ বেশি, তার 21% কিন্তু চলে যাচ্ছে গভর্নমেন্টের পকেটে। আপনি যদি 100 টাকা অ্যাকচুয়াল সার্ভিস নেন রুবির থেকে, তার 21 টাকা চলে যাচ্ছে কিন্তু গভর্নমেন্টের পকেটে। সো এখানে যদি আপনাদের জন্য এটা সহনীয় করতে হয়, সরকারকেও কিন্তু এগিয়ে আসতে হবে। সরকার যদি 21%টাকে যদি 10%-এ নিয়ে আসে, তখন জন্য কিন্তু আপনার জন্য সহনীয় হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু রেভিনিউ আরও রেট কমাতে পারবো। আপনি যেটা বললেন যে এই জিডিপি কন্ট্রিবিউশন আপনাদের এই সেক্টরে বাড়ছে, এবং আপনি যে ডাটাটা দিলেন সেটা হিউজ গ্রোথ 2-3 বছরে, কিন্তু মাত্র কয়েকটি কোম্পানি, এক্স্যাক্টলি মাত্র কয়েকটি কোম্পানি, এই কয়টা কোম্পানি এত কন্ট্রিবিউশন, তারপরে এই কোম্পানিগুলো প্রফিট করতে পারছে না, শুধু এই ট্যাক্সের এই সমস্যাগুলো? ট্যাক্স হচ্ছে বড় কারণ, সবচেয়ে বড় কারণ আমি বলবো। আরও কারণ আছে, ধরুন আমাদের যে মেইন র মেটেরিয়াল, এটা কি, সেটা হচ্ছে স্পেকট্রাম। অনেকে বলে আমরা হাওয়া বিক্রি করে ব্যবসা করি, সেই হাওয়াটার নাম হচ্ছে স্পেকট্রাম বা তরঙ্গ। এই তরঙ্গ যে দামে আমরা কিনি, সেই দামে কিনে কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে তরঙ্গ প্রচুর, আমরা এখন যে একটা গাইডলাইন আমরা পত্রিকাতে পড়েছি, 4Gতে 25 মিলিয়ন আমার স্পেকট্রাম কিনতে হবে পার মেগাহার্টজ স্পেকট্রাম। এই পরিমাণ টাকায় যদি আমরা একটা স্পেকট্রাম কিনি, এটা কিনে তো আমাদের একটা টেকনোলজি, 4G টেকনোলজি করতে গেলে টেকনোলজির জন্য ইনভেস্ট করতে হবে, স্পেকট্রামের জন্য ইনভেস্ট করতে হবে। ওখানে হচ্ছে 4G ডিভাইসের পেনিট্রেশন হচ্ছে নট ইভেন 5% ইন দ্য কান্ট্রি। সরকার বলছে আমরাও রাজি আছে সরকারের সাথে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ করার একটা প্রমিস করেছি, কমিট করেছি, আমরা সরকারের সাথে কাজ করতে চাই। কিন্তু এইখানে যদি আমার $25 মিলিয়ন দিয়ে যদি স্পেকট্রাম না কিনে, ওনারা যদি বলতেন আপনারা লো কস্টে নেন, $5-10 মিলিয়ন নেন, নিয়ে আপনার রোল আউট করেন খুব ফাস্ট, এবং এটা আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। কিন্তু সেই জিনিসটাতে আমরা প্রপার ব্যালেন্স দেখতে পাচ্ছি না এখনও। কারণ কোয়ালিটি অফ সার্ভিস যদি ইমপ্রুভ করতে হয়, রিজনেবল প্রাইসে স্পেকট্রাম দিতে হবে। টেক নিউট্রালিটি বলে একটা কথা আছে, যেহেতু আমরা বিভিন্ন লেয়ারের স্পেকট্রাম থাকে, 900 মেগাহার্টজ, 1800, 2100, টেক নিউট্রালিটি দিলেও কিন্তু ইমিডিয়েটলি আমরা সিগনিফিকেন্ট সার্ভিস ইমপ্রুভ করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এগুলো অলরেডি দেয়া আছে। যেহেতু আমাদের দেয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কোয়ালিটি অফ সার্ভিসও যে লেভেলে থাকা উচিত সেভাবে কিন্তু আমরা এনশিওর করতে পারছি না। সো এই ধরনের অনেক টেকনিক্যাল ইস্যুস আছে, যার ফলে আমরা কিন্তু এটাকে কস্ট এফেক্টিভ ওয়েতে দিতে পারছি। যেমন টেক নিউট্রালিটি হলেই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট কমিয়ে আনতে পারি, কস্টও কমিয়ে আনতে পারি। স্পেকট্রাম যদি সরকার কম রেটে দেয়, বা আমি বলবো রিজনেবল রেটে, আমি বলবো না কম, তাহলে কিন্তু কস্ট কমে আসে। সো আমরা কোনো দিক থেকে আসলে সাপোর্ট পাচ্ছি না যতটা পাওয়া উচিত। বাট এটা মানে এই না যে ওনারা বুঝছেন না, করছেন না, ওনারাও চেষ্টা করছেন, ওনাদের বেশ কিছু লিমিটেশন থাকে। যেরকম এনবিআর কমন কথা শোনা যায়, ভাই আমার তো নেক্সট ইয়ার টার্গেট 25%, আপনারা অলরেডি 10-12% কন্ট্রিবিউট করেন পার ইয়ার, আপনাকে যদি আমি 25% না বাড়ে, আমি আমার টার্গেট কীভাবে অ্যাচিভ করব? সো দুই সাইডে কিন্তু
সমস্যাগুলো এই আছে। এই ট্যাক্সের এই বিষয়টা আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে কথা বলি যারা বিশ্লেষণ করেন এই সেক্টর নিয়ে, তারা কিন্তু বলেন যে এইভাবে না, আমার পরিধিটা যদি আমি বাড়াই তাহলে কিন্তু আমি ট্যাক্সটা বেশি পাই। কিন্তু Absolutely. আমরা দেখছি যে এই ডাবল ট্যাক্সেশনের কথা বলেন, অনেক ক্ষেত্রে মানে 3-12 ট্যাক্স দিতে হচ্ছে একই জিনিসে। তো সেই জায়গা থেকে যদি সরে না আসা হয় তাহলে এই সমস্যাগুলো থেকেই যাবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আপনাদের নিয়ে, আমরা যারা ভোক্তা, আমরা চাইবো যে আপনারা আরো সুবিধা দেন আরো কম রেটে। অ্যাবসলিউটলি। তো সেই সুবিধাটা আপনার কথা অনুযায়ী তো মনে হচ্ছে যে এটা সম্ভব না এখন বর্তমান পরিস্থিতিতে। তো তাহলে কি যারা ফোন ইউজ করে, যারা প্রতিনিয়ত কথা বলে, যারা ডাটা ইউজ করে, এখন ডাটা ইউজ তো প্রচুর হচ্ছে, গ্রোথ এই গ্রোথটা মনে হয় বাংলাদেশের হাইয়েস্ট। তো সেই তারা কি শঙ্কা করতে পারে যে আমাদের রেট কমছে না, হয়তো বরং বাড়তে পারে? যেটা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু বাংলাদেশি কনজিউমাররা অলরেডি কিন্তু লোয়েস্ট রেটে ডেটা পাচ্ছে। পৃথিবীর সেকেন্ড কোম্পানি, যারা সেকেন্ড কান্ট্রি লোয়েস্ট রেটে, তারা কিন্তু অলরেডি লোয়েস্ট রেটে এনজয় করছে, ইররেসপেক্টিভ অফ আওয়ার প্রফিটেবিলিটি। হ্যাঁ, আমরা কিন্তু প্রফিটেবিলিটি এখানে আনছি না, ওরা এনজয় করছে। বাট এটাকে আরও ইমপ্রুভ করা সম্ভব। আমি মনে করি এটা উইন উইন হতে হবে সবার। এটা সরকারের জন্য উইন উইন হতে হবে, কনজিউমারের জন্য উইন উইন হতে হবে, এবং ইনভেস্টরদের জন্য। কারণ আমরা প্রতি বছরই ইনভেস্টমেন্ট করে আসছি। যেমন রবির কথা, রবি গত 5 বছরে কনজিকিউটিভ 5 ইয়ার্স হায়েস্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউটর হিসাবে রিকগনিশন পেয়েছে আমাদের বিডার কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। কিন্তু এটা এনে আমি যখন শেয়ার হোল্ডারের কাছে যাচ্ছি, আমি বলছি সরি, আমরা কোনো প্রফিট দিতে পারছি না। গত বছর আমাদের হিউজ একটা রাইট অফ নিতে হয়েছে, আমাদের হিউজ লস হয়েছে, এই বছরও লস হবে। সে এই জিনিসগুলো আমাদের শেয়ার হোল্ডারকে আনহ্যাপি রেখে আমরা কিন্তু বড় ধরনের চেঞ্জ আনা খুবই ডিফিকাল্ট। সো এখানে আমার মনে সরকারও হ্যাপি, প্রচুর ট্যাক্স পাচ্ছেন, অ্যান্ড আমরা উই ডোন্ট মাইন্ড, সরকার ট্যাক্স যদি পায় এটা কোনো অসুবিধা কিছু নাই। এদিকে আমাদের কনজিউমারও হ্যাপি, তারা লোয়েস্ট প্রাইস পাচ্ছেন। বাট যেখানে আমরা মনে করি আমরা অ্যাজ এ সরকার এবং আমরা অপারেটর আমরা ভালো কাজ করতে পারছি না, যেটা আরও ভালো করতে পারতাম, কোয়ালিটি অফ সার্ভিস আরও ভালো করা যেত যদি স্পেকট্রামটা আরও রিজনেবল প্রাইসে দেওয়া যায়। দেখুন সরকার কাছে প্রচুর স্পেকট্রাম আছে, ওই জিনিসগুলো যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় অ্যাট এ রিজনেবল প্রাইস, কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে। সো ওই জায়গায় আমি মনে করি আমাদের কনজিউমার কিছুটা ডিপ্রাইভ। শেয়ার হোল্ডারদের পার্সপেক্টিভে একজন যদি অপারেটরকে বাদ দিই, আমরা সবাই কিন্তু সিরিয়াসলি স্ট্রাগল করছি। এইটা যদি এইভাবে কন্টিনিউ করে আমাদের অবস্থা ওই সিটিসেল বা এয়ারটেলের মতোই হবে আর কি সামনে। আচ্ছা ভাই, আপনারা তো এই বাজেটে প্রত্যেক বছরই কিছু প্রস্তাবনা দেন, এইবারও আপনারা কিছু প্রস্তাব দিয়েছেন এনবিআরকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রিতে। তো আপনাদের সেই প্রস্তাবগুলো কি, এবং সেটি করলে আপনারা কি সার্ভিসটা দিতে পারবেন, আরও বেটার দিতে পারবেন, অথবা আপনাদের কি সুবিধা হবে কিংবা যারা ভোক্তা তাদের কি সুবিধা হবে? আমাদের কতগুলো জায়গায় সিম্পলিফিকেশন, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা অপারেটরদের, শুধু এটা রবির না, এটা অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি এটা সমস্যা, সেটা হচ্ছে ভ্যাটে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স। সিম নিয়ে আমাদের প্রচুর ডিসপুট হয়ে আছে, এবং এই পরিমাণ ডিসপুটের যদি ফিগার শুনেন আপনারা অবাকই হবেন। এই ধরনের ডিসপুট নিয়ে শেয়ার হোল্ডাররা উইল অলওয়েজ বি রিলাক্টেন্ট টু ইনভেস্ট। সো প্রথম আমাদের রিকোয়েস্ট হচ্ছে এনবিআর এবং ফাইন্যান্স মিনিস্টারের কাছে, এবং উনি প্রমিস করেছেন উনি পার্সোনালি জিনিসটা দেখবেন, এবং আশা করি উনি এটা সলভ করতে পারবেন। সেটা হচ্ছে ওই ডিসপুটগুলো রিজলভ করতে হবে, না হলে কিন্তু শেয়ার হোল্ডাররা ওই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। আর এইবার আমরা যেটা রিকোয়েস্ট করছি, যেটা প্রথমটা বললাম, কর্পোরেট ট্যাক্সটা কমানো, এবং সাথে সাথে ওই যে 0.75% অন রেভিনিউ যে ট্যাক্সেশন আছে, যেটা লস হলে আপনাকে দিতে হবে, ওই জিনিসটা রিমুভ করা, সোজা কথা ডাবল ট্যাক্সেশনটা এখান থেকে সরিয়ে নিয়ে আসা। সেকেন্ড জিনিসটা আমরা যেটা বলেছি যে বিটিআরসিকে আমাদের প্রচুর পেমেন্ট করতে হয়। এই পেমেন্টটা আনফর্চুনেটলি দেয়ার সার্টেন ইন্টারপ্রিটেশন অফ ল বাই ডিফারেন্ট পার্টিজ, যেখানে দেখা যাচ্ছে ওনারা ভ্যাট রেজিস্ট্রেশন না করার ফলে আমাদের উপরে 15% একটা এডিশনাল লায়াবিলিটিস চলে আসছে ওই হিউজ পেমেন্টের উপরে। এটা কিন্তু বিটিআরসি যদি রেজিস্ট্রেশন করে ফেলে, অথবা আমাদের যদি এনবিআর কোনো একটা এসআরও ইন্ট্রোডিউস করে যে পেমেন্টটা দিচ্ছি এটা হচ্ছে ভ্যাট রিভিটেবল হবে, তাহলে কিন্তু ওইখানেও আমরা একটা সমস্যার সমাধান হয়, যেটা না অলরেডি ডিসপুট চলছে। আর যেটা বলেছি যে কাস্টমসে প্রচুর ডিউটি দিতে হয়, কারণ আমাদের কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট, আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ তৈরি করছি, ওই জার্নিতে কিন্তু আছে, যেটা আপনি বলেন 3-4টা কোম্পানি মিলে কিন্তু আমরা এইভাবে সরকারের সাথে কাজ করে এতদূর চলে এসেছি, এবং এই জায়গাটা কিন্তু সরকার মোটামুটি অন ট্র্যাক। সেখানে কিন্তু আমাদের প্রচুর সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, ইভেন ইম্পোর্ট করার ক্ষেত্রেও।
সো সবগুলো মিলে কিন্তু আমরা একটা কম্প্রিহেন্সিভ রিকোয়েস্ট আমরা পাঠিয়েছি যে ভ্যাটের উপরে, তারপর সিম ট্যাক্স ফার্দার কমানো 100 টাকা ছিল, 100 টাকা যদি এখন নীল করে দেওয়া হয়, পৃথিবীতে একটা বা দুটা দেশে সিম ট্যাক্স আছে, তাও আবার এটা বাংলাদেশকে দেখে ওরা ইন্ট্রোডিউস করেছিল। সো এই সিম ট্যাক্সটা যদি কমিয়ে জিরোতে নিয়ে আসা হয়, লাইফ উইল বি সিম্পল, আমরা আরও লো কস্টে কিন্তু অন্যান্য সাবস্ক্রাইবার থেকে দিতে পারবো। সো এই 3-4টা কথা আমি বললাম, কিন্তু লিস্ট আছে আরও বড়, বাট এগুলোও যদি সরকার যদি 2-3টে জিনিস টেক কেয়ার করে, আমার মনে হয় আমরা চেষ্টা করতে পারবো আরও ভালো রেটে কনজিউমারদেরকে সার্ভিস অফার করা। এবং আমি আশা করছি আমরা যে ফিডব্যাকটা পেয়েছি এনবিআর কাছ থেকে এবং ফাইন্যান্স মিনিস্টারের কাছ থেকে, ওনারা এটা পজিটিভলি কনসিডার করবে। ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন, এটি সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে আপনারা এখানে আছেন, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আছেন, এখানে আপনারা একটা ভালো পরিমাণ টাকা খরচ করতে হয়েছে, আপনারা এইভাবে করছেন, অন্যান্য কাজও করছেন, কিন্তু যাদের জন্য আপনারা, যাদের দিয়ে আপনারা প্রফিট করবেন, তাদের যে বিষয়টা, তাদের কল ড্রপের বিষয়টা, মানে আমিও আপনাদের রবি ইউজ করে অনেক দিন থেকে, আমি অনেক আগ থেকে, কিন্তু আমি যদি কালকে রাতের কথা বলি, আমার অনেক কথা বলছি কল ড্রপ হচ্ছে, এবং সেটা শুধু আপনাদের রবি না, অনেকেরই হচ্ছে, হয়তো কারো বেশি কম। এটি কেন হচ্ছে এবং সেটি আমি কি ফেরত পাচ্ছি? মানে এই প্রশ্নটা কিন্তু আসলে এখন এত বেশি ড্রপ হচ্ছে, এটা সবারই প্রশ্নটা। যেটা আসলে উত্তর আমি এই ইন্টারভিউর মধ্যেই দিয়েছি, যেটা একটা বড় কারণ হচ্ছে আমাদের একটা পিক টাইম থাকে দিনের। আপনি দেখবেন যে এই কল ড্রপগুলো প্রত্যেক অপারেটরে কম বেশি হয়, সেটা হচ্ছে বিকেল 4টা থেকে শুরু করে 7টা-8টা পর্যন্ত। এটা হচ্ছে এই সময়টাতে মানুষজন সবচেয়ে বেশি কথা বলে এবং সবচেয়ে ইউজেজ। আবার ডেটার জন্য পিক টাইম আবার রাতে 10টা থেকে রাত্রে 1টা পর্যন্ত। সো কতগুলো পিক টাইম আছে, কিন্তু আপনি যখন নেটওয়ার্কটা ডিজাইন করা হয় তখন কিন্তু একটা সার্টেন ক্যাপাসিটি ধরে করা হয়। সকালবেলা দেখবেন এটা 90% ক্যাপাসিটি আনইউটিলাইজ থাকছে, ওই সময়টাতে গিয়ে দেখা যায় যে ওই ক্যাপাসিটি আমরা যেটা ক্রিয়েট করি নেটওয়ার্কে, তার চেয়ে 5-7% বেশি হয়ে যাচ্ছে। সো ওইটার জন্য একটা ডিজাইনিংয়ের, নেটওয়ার্ক ডিজাইনের একটা সমস্যা আছে, একটু টেকনিক্যাল কথা বললাম। কিন্তু সবচেয়ে বড় কারণটা যেটা আমি বলেছি, টেক নিউট্রালিটি এবং স্পেকট্রাম। আমরা যে পরিমাণ স্পেকট্রাম যে প্রাইসে কিনি, ওটা দিয়ে কিনেও আমরা কিন্তু প্রফিটেবল হতে পারছি না, যেটা হচ্ছে বটম লাইন। সরকারের কাছে তো প্রচুর তরঙ্গ আছে, সে তো এক্সপোর্ট করার, সেটাই কিন্তু আমরা সরকারকে বারবার বলছি। এবং আমাদের যে অনারেবল স্টেট মিনিস্টার আছেন, উনি কোয়ালিটি অফ সার্ভিসের উপরে প্রচণ্ড ফোকাস করছেন, এবং ওনাকে আমরা বুঝিয়ে বলেছি যে আমাদেরকে টেকনোলজি দিতে হবে এবং স্পেকট্রামটা রিজনেবল প্রাইসে দিতে হবে। এবং আমি আশা করি উনি বুঝেছেন, এবং আশা করছি আমরা একটা পজিটিভ কিছু পাবো। এই জায়গাটা যদি ইমপ্রুভ না করা, যেটা আপনি রাইটলি বলেছেন, 2100 মেগাহার্টজ আমাদের প্রচুর স্পেকট্রাম আছে, 1800-ও কিছু আছে, এবং এই স্পেকট্রামগুলো না রেখে, এগুলো কিন্তু আনইউটিলাইজ থেকে যাচ্ছে, না রেখে একটা রিজনেবল প্রাইসে যদি আমাদের অপারেটরদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখতে পারবেন যে কোয়ালিটি অফ সার্ভিস এমনিতেই ইমপ্রুভ করছে। সো কোনো অপারেটরই কিন্তু চাইবে না তার কাস্টমার এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স হোক। সো এটা হচ্ছে রিয়ালিটি, কারণ এটা করলে আপনি যদি খারাপ এক্সপিরিয়েন্স হয়, আপনি আজকে রবি ছেড়ে আরেকটা অপারেটরের কাছে চলে যাবেন, কারণ আপনার চয়েসেস আছে। কল ড্রপ কিন্তু সবগুলোতেই হচ্ছে অলমোস্ট। তো সেই জায়গাটা থেকে কাস্টমারে আপনারা কি ব্যাক করছেন? আপনি ধরেন, আপনি যদি এখানে একটা ডাইরেক্টিভ আছে কিন্তু আমাদের বিটিআরসি থেকে, যে কল ড্রপ করতে গেলে যদি দিনে 3বার বা 4বারের বেশি কল ড্রপ হলে, তখন কিন্তু আমাদের একটা মিনিটস রিফান্ড করতে হয়। সেটা কিন্তু প্রত্যেকটা অপারেটর কিন্তু আমার জানা মতে করছে। সো ওই একটা সার্টেন লেয়ারের উপরে যদি যায়, তখনই কিন্তু ওই রিফান্ডটা ট্রিগার করে, সেটা আমরা করে যাচ্ছি। 4বারের কম হলে সেটা কেউ পাবে না। হ্যাঁ, ওরকম একটা 3 বা 4 এরকম একটা বেশি কল ড্রপ হলে তখন ওই জিনিসটা ট্রিগার করে। ওটা হচ্ছে বিটিআরসি ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে, এবং এটা ডিরেক্টিভটা দেওয়া হচ্ছিল বোধহয় গত বছর সেপ্টেম্বরে। রবি চালু করেছে অক্টোবর থেকে, এবং আরেকটা অপারেট শুরু করেছে জানুয়ারি থেকে। সো এটা ইন প্লেস। আপনাদের যদি কোম্পানির ব্যাপারে আসি, যে রবি আজিয়াটা হচ্ছে আপনাদের 68.7% শেয়ার হোল্ডার, আর হচ্ছে আপনার ভারতী হচ্ছে 25%, এবং ডোকোমো হচ্ছে 6.3% হচ্ছে এই শেয়ার হোল্ডার। এই যে এদের মেইন তো আজিয়াটা, তো এদের যে এখন এদের যে 3টা গ্রুপ, এদের সাথে আপনাদের কি মিটিং হয়েছে, আপনাদের প্ল্যানটা কি? আপনারা যদি বলেন যে এই যে এখন 17 বছর ধরে আপনারা প্রফিট করতে পারেন নাই, তারপরে এখন যে ট্যাক্সের সমস্যাগুলো বললেন, ভ্যাটের কথা বললেন, তারপরে যে আপনারা মার্জ করলেন, তো এখন আপনাদের ফিউচার প্ল্যান কি? আপনারা
কি পথে হাঁটবেন, কোন পথে গেলে আপনারা প্রফিট করতে পারবেন? যেহেতু উদ্যোক্তারা ইনভেস্ট করে প্রফিটের জন্যই, তো কত বছর সেটি রিটার্ন আশা করছে তারা? প্রথমে একটা জিনিস বলি কেন এই ধরনের হলো। ডোকোমো একসময় 30% শেয়ার ছিল রবিতে, সেটা কিন্তু এখন কমিয়ে যেটা আপনি বলেন 6%-এর মতো লেভেলে চলে এসছে। কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পল, ওরা এই মার্কেটে আর কোনো অ্যাট্রাকটিভনেস দেখছেন। কারণ ওরা অনেকদিন থেকে দেখেছে যে এখানে ব্যবসা বাড়লেও, রেভিনিউ বাড়লেও প্রফিট বাড়ছে না। সো যার ফলে তারা কিন্তু আর ফার্দার ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দিয়েছিল। সো ওইটা একটা কারণ ওনাদের রেশিওটা কমে আসে। আর এয়ারটেলে যে এখন যেটা 25% দেখছেন, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারেনি, সেই ক্ষেত্রেও কিন্তু এই মার্জারটা হয়েছে। কিন্তু মার্জার করতে গিয়েও কিন্তু আমাদের একটা হিউজ ফিস দিতে হয়েছে। টোটাল আমি যদি বলি 407 crore এই মার্জার ফিস দিতে হয়েছে, যেটা আমাদের কিন্তু চিন্তা ভাবনা কোথাও ছিল না, যেটা আনএক্সপেক্টেড ছিল। তারপর আবার যখন আপনার মার্জারে কিছু সিনার্জি, মার্জার কেন করে একটা সার্টেন সিনার্জি, আমরা এক্সপেক্ট করেছিলাম স্পেকট্রামের সিনার্জি আসবে, বাট ওখানে আমাদের 307 কোটি টাকা এডিশনাল দিতে হয়েছে, যেটা আমরা প্ল্যান করিনি। আবার দেখা যাচ্ছে যে পিপুল, মানে আমরা যখন দুটো কোম্পানি একসাথে হয় তখন এত লোক না হলেও চলে। সেখানে কিন্তু আমাদের সরকার ফর এ গুড রিজন, আমাদের কারণ ওনারা চেয়েছেন যে আমাদের মানব সম্পদকে প্রোটেক্ট করা হোক, সেখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিলেন যে আমরা কোনো লোককে টার্মিনেট করতে পারবো না। যার ফলে হচ্ছে কি, আপনি যে মার্জের মাধ্যমে যে সিনার্জিটা পাওয়া উচিত, যতটা পাওয়া উচিত সেটা আমরা পাবো না। তার মানে এই না যে আমরা পাবো না। আমরা আশা করি মার্জারটা যদি আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার কাস্টমার, আমরা আশা করি 2017, 18, 19-এর মধ্যে আমরা আশা করি প্রফিটে চলে যেতে পারবো। আপনাদের এই মার্জার হওয়ার ফলে তো একটা জিনিস ভালো হয়েছে, সেটা আপনার গ্রোথ, আপনার কাস্টমার আরো বেশি আপনাদের আসছে। তো এই যে 19 পর্যন্ত আপনারা যাবেন, এই 19 পর্যন্ত তো আপনাদের আরো ইনভেস্টমেন্টে যেতে হবে, সেটাই স্বাভাবিক, এবং 4G ব্যাপার আছে। তো এই ইনভেস্টমেন্টটা এখন যারা করছে, এরা কি আজিয়াটা এবং ভারতী করবে, নাকি এই টাটা ডোকোমো এরাও করবে? না, এখানে তো ওনাদের তো ইকুইটি শেয়ার আছে। রবির একটা জিনিস ভালো হচ্ছে, আমাদের অ্যাকুমুলেটেড লস খুব বেশি একটা না, অ্যাকুমুলেটেড লস আছে বাট স্টিল সাস্টেনেবল। বাট আমার মনে হয় না 2017 সালে আমরা ওইভাবে প্রফিট করতে পারবো। এবং 2018 সালে আমি বলছি কারণটা, এই 4G যদি আসে, 4Gতে যে পরিমাণ ইনভেস্ট করলো, কারণ এটা রিটার্ন কিন্তু প্রথম 3-4 বছর থাকবেই না। কারণ আপনি যদি এক্সাম্পল দিই 3G যখন আমরা শুরু করি তখন এটা ডিভাইস পেনিট্রেশন ছিল 6%। এই 4-5 বছরে আমরা কিন্তু এখন আসছি মাত্র 30%-এর উপরে। তো আপনি বুঝতে পারছেন, আবার 30%-এর মধ্যে প্রায় 40% দে ডোন্ট ইউজ 3G সার্ভিস। সো এখন 4G আছে মাত্র 5-6%। আগামী 4 বছরও এটা কিন্তু 30%-ও ক্রস করবে না। তো আমার বিজনেস মডেল কোথায়? অপারেটরের জন্য এটা কিন্তু ইটস নট এ গুড বিজনেস মডেল। এটা যেহেতু আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশের একটা রূপরেখা দিয়েছেন, এবং আমরা সবসময় চাই সরকারের সাথে কাজ করতে, এবং আমাদের অনারেবল স্টেট মিনিস্টার কিন্তু বলেছেন যখনই প্রাইভেট অ্যান্ড পাবলিক একসাথে হয় তখনই কিন্তু একটা সুন্দর, আমরা গতকালকে ওয়ার্ল্ড টেলিকম ডে জয়েন্টলি পালন করেছি, এবং উনি কিন্তু এই কথা বলেছেন এবং আমরাও কিন্তু এটা বিশ্বাস করি। সো আমরা আশা করছি যখন 4G হবে, সরকার ওই কিছু কারেক্টিভ অ্যাকশনগুলি নেবেন, নিলে কিন্তু আমরা সবাই একটা হ্যাপি সিচুয়েশনে থাকবো, কনজিউমার, কাস্টমার অ্যান্ড দ্য গভর্নমেন্ট। সো ওই আশাতে আমরা আছি এখন। মানে এই বাজেটটার উপরে আপনারা অনেক তাকিয়ে আছেন, বাজেটটা অসম্ভব, এবং আমরা আশা করছি যে যে সমস্যাগুলো আছে সেটি কেটে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইনকেস গভর্নমেন্ট সেটা করতে পারলো না, কারণ আপনি জানেন NBR এর যে টার্গেট, সেটা ফুলফিল করার জন্য সে যা কিছু করতে রাজি, এবং সরকারও আপনার যে পরিমাণে বাজেটের আকার বাড়ানো হচ্ছে, তো রেভিনিউ তার দরকার। সেই কারণে দুটো সেক্টরের উপরে তার টার্গেট, একটি হচ্ছে তামাক এবং একটি হচ্ছে টেলিকম। তো সেই কারণে কতটুকু আপনাদের কমাবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সমস্যা যেগুলো আছে, যে সমস্যাগুলো ডাবল ট্যাক্সেশন, আপনার ভ্যাটের ব্যাপার, ভ্যাট আইন এবার ইমপ্লিমেন্ট হচ্ছে, তো কিছু সমস্যার তো সমাধান হবে আশা করা যায়। আমাদের শেয়ার হোল্ডারে কিন্তু যেটা, ওরা কিন্তু লং টার্ম ইনভেস্টার, 7 বছর ধরে আনা প্রফিট না করেও যেহেতু এতদিন আছে, ইট শোজ দ্য ইনভেস্টার্স হ্যাভ কনফিডেন্স ইন বাংলাদেশ মার্কেট। হ্যাঁ, ওনাদেরকে ইন্ডিকেশন দেখাতে হবে। সরকার যেটা দেখাতে হবে, আমরা আশা করি ওভারনাইট সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওনারা যদি 10টা প্রবলেমের মধ্যে 2-3টা প্রবলেমও যদি এই বছর সলভ করে, তখন আমরা শেয়ার হোল্ডারকে দেখাতে পারবো, দেখো সরকার কিন্তু পজিটিভলি দেখছে জিনিসটা, তোমরা এখনই আশাহত করার কোনো কারণ নেই।
নেক্সট ইয়ারে আরও 2টা প্রবলেম সলভ করলো। সো গ্র্যাজুয়াল প্রসেসে যদি ওই ট্রেন্ডটা যদি আমরা দেখাতে পারি, তখন কিন্তু শেয়ার হোল্ডাররা খুব কিন থাকবে বাংলাদেশে আরও ইনভেস্ট করার জন্য। মাধব ভাই, আপনারা সবগুলোই মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু যেটা হচ্ছে আমাদের দেশে একটা মানে বাস্তবতা, সেটা হচ্ছে মনোপলি বিজনেস। দেখা যাচ্ছে যারা কিছু কোম্পানি যারা লিড করে তারা মিলে এমন কোনো ডিসিশন নেন তাদের প্রফিটের জন্য, সেখানে কাস্টমারের কথা ভাবা হয় না। এটি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। তো আমরা কি এরকম কখনো দেখব যে গ্রামীণফোন আপনারা বা বাংলালিংক এরা সব মিলে এমন ডিসিশন নিচ্ছেন, কল রেট এমন বাড়িয়ে দিচ্ছেন, তখন কাস্টমারের কিছু করার থাকবে না, কারণ তাকে তো ফোন ইউজ করতেই হবে? এটা যদি করার হতো অনেক আগে করা হয়ে যেত। এইটুকু আমি বলতে পারি। আপনাদের অনেকে যেটা বুঝতে পারেন না, সেটা হচ্ছে 3টা কোম্পানি বাংলাদেশের একটা ফরচুনেট, 3টাই কিন্তু গ্লোবালি ওয়েল নোন প্যারেন্ট কোম্পানি, সিস্টার কনসার্ন। আপনি ভিওন বলেন, হচ্ছে ভিম্পলকম, আক্সিয়াটা, আগে হচ্ছে টেলিনো, 3টে কিন্তু ওয়েল রেসপেক্টেড গ্লোবালি কোম্পানি। এরা কিন্তু আবার লিস্টেড ইন ডিফারেন্ট মার্কেটস, যেখানে ওয়েল নোন ইনভেস্টারে ইনভেস্ট করে রেখেছে। তাদের কমপ্লায়েন্স ইজ এক্সট্রিমলি স্ট্রং। আমি রবির কথা বলি, রবি কিন্তু এখন নাম্বার 1 যে টপ 2-3 যে অডিট ফার্ম, যেটা বলে গ্লোবাল টপ 3, ওয়ান অফ দেম ইজ কেপিএমজি, এরা হচ্ছে আমাদের অডিটর। আমাদের আক্সিয়াটা অডিটর হচ্ছে পিডাব্লিউসি, দেন অ্যামং দ্য টপ 3। সো এই ধরনের কন্ট্রোল কমপ্লায়েন্সের মধ্যে আমরা কাজ করি। সো এরা কখনোই এই ধরনের নন কমপ্লায়েন্ট কোনো কিছু করবে না, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি এগেনস্ট দ্য ল, কম্পিটিশন ল। যদিও বাংলাদেশে এখনো কম্পিটিশন ল পুরোপুরিভাবে চালু হয়নি, বাট আমি পার্সোনালি মনে করি না যে আক্সিয়াট উইল এভার অ্যালাউ দ্যাট। এবং আমাদের যে 2জন আরও কম্পিটিটর আছে, যতটা ওদের সম্বন্ধে আমি জানি, ওনারাও এই ধরনের কোনো আনলফুল আনএথিক্যাল কোনো এঙ্গেজমেন্টে যাবে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি যান, জিপির যে নেটওয়ার্ক, আপনাদের সেই নেটওয়ার্ক এখনও হয়নি, এটি বাস্তবতা। কিন্তু আপনার অনেক ধরেন, আপনি একদম গ্রামে যেখানে জিপি নেটওয়ার্ক পাচ্ছে, হয়তো তিনি জিপি ইউজ করতে চাচ্ছেন না, তিনি রবি চাচ্ছেন, তো ওই কাস্টমার কিন্তু চাইলেও পাচ্ছেন না। এই ভোক্তার একদম সব জায়গায় আপনারা পৌঁছানোর চেষ্টাটা কেন করছেন না, বা এটার অবস্থাটা কি? প্রথমত আপনার স্টেটমেন্টের সাথে পুরোপুরি এগ্রি করি না। রবি এই মুহূর্তে অলমোস্ট 99% অফ দ্য পপুলেশন কাভারেজ দিচ্ছে, যেটা, এবং অন্যান্য অপারেটর আমি বলবো যে 3টে যে টপ অপারেটর, তাদের পপুলেশন কাভারেজ কিন্তু অলমোস্ট সিমিলার, এটার মধ্যে খুব একটা তফাৎ নাই। সো যেটা হয়তো বা 5 বছর আগে 10 বছর আগে ছিল, এই মুহূর্তে কিন্তু ওই ডিফারেন্সটা নাই। তারপর আমি বলবো, আপনি যদি রবির কথা চিন্তা করেন, রবি ইজ এক্সট্রিমলি স্ট্রং। আমরা নাম্বার 1 ইন আওয়ার মার্কেট। আপনি যদি টেকনাফ থেকে শুরু করেন আপ টু আমাদের বাংলাদেশের সোনারগাঁ পর্যন্ত, এখানে কিন্তু রবি নাম্বার 1। এখানে ইন টার্মস অফ নাম্বার অফ টাওয়ার, নাম্বার অফ সাইজ, নাম্বার অফ কাস্টমার, আমাদের সামনে কেউ নাই। উই আর ডিস্টিংক্টলি নাম্বার 1। আপনি যদি চিটাগং, নোয়াখালী, কুমিল্লা এবং ইয়েতে এক্সেপ্ট ফিউ পকেটস, সো এখানে রবি ইজ ভেরি স্ট্রং। ঢাকাতে অল দ্য 3 অপারেটার্স আর ভেরি স্ট্রং। আবার নর্থে গেলে ইউল প্রবাবলি ফাইন্ড জিপি ইজ ভেরি স্ট্রং। সাউথে গেলে আবার দেখবেন বাংলালিংক ইজ স্ট্রং। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো কেউ যদি বলে যে সব জায়গায় একটা পার্টিকুলার অপারেটর খুবই স্ট্রং, এটা কিন্তু রিয়ালিটি না। যেটা বললাম, 99% কভারেজ দিচ্ছে অল দ্য 3 অপারেটার্স। দ্যাটস দ্য রিয়েল ফ্যাক্ট অফ দ্য ম্যাটার। আরেকটা জিনিস বুঝতে হবে যে স্পেকট্রাম, এই মুহূর্তে কিন্তু রবির স্পেকট্রাম হচ্ছে হায়েস্ট যতগুলো অপারেটর আছে। যেটা আমরা বলেছি যে স্পেকট্রাম হচ্ছে নেম অফ দ্য গেম ইন টার্মস অফ কাস্টমার সার্ভিস। মার্জারের ফলে রবি হ্যাজ গট দ্য হায়েস্ট স্পেকট্রাম, half the base of number 1 player. So সেই হিসাবে কিন্তু বাই ডেফিনেশন রবি ইজ ইন এ বেটার পজিশন টু গিভ বেটার কোয়ালিটি নেটওয়ার্ক অ্যান্ড বেটার কোয়ালিটি সার্ভিসেস। বাট যেটা কনজিউমার আরও ভালো বলতে পারবেন আসলে কি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কল রেটের ব্যাপারটা যদি একটু বলেন, আমরা একদম শেষ পর্যায়ে, এবং আমরা বাজেটের আগে আপনাদের কোনো ফাইন্যান্স মিনিস্টার এবং এনবিআর এর সাথে কোনো মিটিং আছে কিনা? আমাদের অলরেডি মিটিং হয়েছে। আমরা ডিটেলস প্রেজেন্টেশন দিয়েছি এনবিআর চেয়ারম্যানের কাছে এবং এনবিআর বোর্ডের কাছে, এবং খুব ডিটেল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আমরা জিএসএমে একটা গ্লোবাল অর্গানাইজেশন আছে, ওনারাও একটা সাবমিট করেছেন, এবং আমরা আশা করি, এবং ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমাদের দেখা হচ্ছে, আমরা আরেকবার দেখা করার চেষ্টা করব অ্যামটোবের তরফ থেকে, এবং আমরা আশা করছি আমাদের সমস্যাগুলো ওনারা বুঝেছেন এবং কিছু কারেক্টিভ অ্যাকশন ওনারা নেবে। আমি শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা আমি ক্যাপিটাল মার্কেট নিয়ে করতে চাই। সেটি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট কিন্তু অনেকদিন ধরে আপনি জানেন যে এটি একটা গতি পাচ্ছে না, এবং
ধারণা করা হয়েছিল যে জিপির পরে বাজার যে মুভমেন্ট হয়েছে সেটি রবির পরে হবে, এবং বাজারে কিন্তু অলমোস্ট সবাই এটা জানে যে রবি আসছে, তার প্লেসমেন্টটা হয়তো ছেড়ে দিবে এবছরের মধ্যে, এবং একটা মার্চেন্ট ব্যাংকের নামও শোনা যাচ্ছে যে তাদের সাথে আপনারা বসেছেন, টপ মার্চেন্ট ব্যাংক। তো আসলে এই জায়গাটা কি, এবং বিএসসিসি আপনি যার কথা বলেন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারাও কিন্তু আশা করছে যে রবি যখন আসবে বাজারে হিউজ পরিমাণে নতুন ইনভেস্টমেন্ট আসবে। তো আপনার কি ধারণা বা কি বক্তব্য এটা, যদি ক্যাপিটাল মার্কেটের মানুষের আশা? আমার ধারণা অফকোর্স এই ধরনের বড় কোম্পানি আসলে মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে কোয়ালিটি ডেফিনেটলি ইমপ্রুভ করবে, অ্যান্ড কোয়ালিটি অফ ইনভেস্টার্স উইল অলসো কাম ইন দ্য মার্কেট, এতে কোনো সন্দেহ নাই। এক্সপেকটেশন আমি মনে করি ইটস এ ভেরি ফেয়ার এক্সপেকটেশনস। বাট যেটা করতে হবে, যেটা আমি কয়েকটা জিনিস বললাম, আমরা কিন্তু 14 সালের দিকে কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যখন আমরা মাত্র ব্রেক ইভেনে গিয়েছিলাম। ট্যাক্সটা ঠিক করতে হবে। 5% আমার যদি যে কর্পোরেট ট্যাক্সের গ্যাপটা যেটা আগে ছিল এক সময়, দ্যাট উইল এনকারেজ ইনভেস্টার। ওই 5%-এর জন্য, আর যেখানে আমরা এখন ওখানে প্রফিটও করছি না, আমার যে কমপ্লায়েন্সের যে কষ্টটা বেড়ে যাবে, দ্যাট উইল নট মিটিগেট দ্যাট বেনিফিট। সো ইট হ্যাজ টু বি প্রপারলি ইনসেন্টিভাইজড। সেকেন্ড জিনিস আমরা কতগুলো রিকোয়েস্ট করছি, আমাদের যে সাইজ হবে এটা কিন্তু গ্রামীণ ফোনের সাইজ থেকে অনেক বড় হবে। 10% যদি আমরা করতে যাই, দেখা যাবে এটা 3 times মোর দেন দ্য সাইজ অফ জিপি। সো বাংলাদেশের কি ওই পরিমাণ ডেপথ আছে কিনা, যদিও আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান অফ বিসেক বলেছে যে বাংলাদেশের ডেপথ আছে, কিন্তু আমার শেয়ার হোল্ডারকে এটা কনভিন্স হতে হবে, এবং ওটার জন্য আমরা কিছু রিল্যাক্সেশন অফ দ্য ল চেয়েছি ওনাদের কাছে। সো কিন্তু ফান্ডামেন্টাল হচ্ছে ট্যাক্সটা, যদি এটা সর্ট আউট করা হয়, ডেফিনেটলি রূপে চিন্তা করবে স্টক মার্কেটে আসা। মাহতাব ভাই, অনেক ধন্যবাদ আপনার এত বিজি সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। আশা করছি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা ফোন ইউজ করেন, সেখানে কল রেটের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে আপনারা জেনেছেন, এবং ক্যাপিটাল মার্কেটের বিষয়টি তো আছেই। আশা করছি যে ট্যাক্সের বিষয়টা কমে যাবে এবং রবি হয়তো অচিরেই বাজারে আসবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।